এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। নমস্কার, আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন তালদিঘির এপিসোড নাম্বার 36, আঁধার রাতের পিশাচি। স্ক্রিপ্টে সুমিতেন্দ্র ও পল্লব, অভিনয় আদিত্য বসু, বর্ণালী দে বর্মন, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। নে ফটকে, বাবা জমিয়ে একটু সবাইকে চা দে দেখি। আজ মাস্টারের কি হলো কে জানে। আমি একবার ফোন করব। দেখ তো। না, হচ্ছে না। কি আর করা। এই যে চা। মৃত্যুর মশাই, আপনি বলেন, শুরু করেন। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই যে আমি, এই রূপনারায়ণ মিত্তির, এত পড়াশোনা করে ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী হয়েও কি সব কিছু সবসময় যুক্তিতক্ক দিয়ে বিচার করতে পেরেছি? পারিনি। আজ একটা ঘটনা এই যে মাস্টার, এতক্ষণে তোমার আসার সময় হলো? কোথায় ছিলে এতক্ষণ তুমি? আরে তোমাকে কতবার আমি ফোন করেছি বলো তো। আজ মিত্তির মশাই একেবারে জমিয়ে দেবে, মানে দিতে স্টার্ট করেছেন আর কি। দেরি করো না, দেরি করো না। এই ফটিক, ফটিক, এক কাপ চা এক্ষুনি দিচ্ছি। আমিও তো শুনবো। এই বৃষ্টি পড়ছিল তো, প্যান্টের পকেটে একটা প্যাকেটে করে পুড়ে রেখেছিলাম, সাইলেন্ট হয়ে গেছে বোধহয়, দেখছি। এই যে মাস্টার, আপনার চা। নিন নিন মিত্তির মশাই, আর দেরি করে লাভ নেই, ধরে ফেলুন। 60-এর দশকের শেষের দিকের কথা। সে এক ঘটনা বটে। অমন চোখের সামনে মৃত্যুর বিভীষিকা তার আগে আমি দেখেছি বলে মনে পড়ে না। আসলে আমার মনে হয় খুব কম মানুষই নিজের চোখে এমন অদ্ভুত ঘটনা ইহলোকে দেখে থাকে। তাই হয়তো সাধারণ মানুষে এইসব কথা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। তা যে সময়ের কথা বলছি, তখন সবে সবে সব ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয়েছে। আমি এলাহাবাদ ব্যাংকে তখন বেশ উচ্চ পদে চাকরিরত। 2 নম্বর NS রোডের অফিসে বসি কলকাতায়। ব্যাংকের কাজ এখন লাভ লোকসান দেখার পাশাপাশি দেশের কম বেশি সকল স্তরের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। তা সেই হেতু আমার ঘাড়ে দায়িত্ব পড়ল আমাদের উত্তরবঙ্গে ওই পাহাড়ের পাদদেশের দিকে একটু ওই আর কি সম্প্রসারণের কাজ। বড্ড জটিল, তবে এসব জটিল কাজে আমি অভ্যস্ত। মোদ্দা কথা, মনে করো শিলিগুড়ি অঞ্চল ছাড়া ও এলাকায় আর তেমন ব্যাংকের ব্রাঞ্চ টাঞ্চ ছিল না সে সময়। তাই সেসব জায়গায় বিস্তার বাড়াতে বিশেষ পরিদর্শকের দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হলো। এসব ক্ষেত্রে গাড়ি বাড়ি সব কিছুর ব্যবস্থাই আমার জন্য হামেশাই করা থাকতো। চাকরি জীবনে সে নিয়ে কোথাও কখনো মাথা ঘামাতে হয়নি। এইবারে জুটল একটা বাংলো, সেটাও বেশ বেল্লায় একখানা বিলিতি আমলের কাঠের বাংলো, শিমুল বাড়িটি এস্টেটের পাশেই।
শিমুল বাড়িটি এস্টেট বহু পুরনো দিনের সম্পত্তি। শিলিগুড়ি থেকে কার্ট রোড ধরে শুকনার জঙ্গল পেরোলেই পাহাড়ের ঢাল শুরু হচ্ছে। সেখানে ছোট্ট জনপদ শিমুল বাড়ি, আর তাকে ঘিরেই এই এস্টেট। একটা দুটো দিন শিলিগুড়িতে কাটিয়ে ওখানকার স্থানীয় আধিকারিকগণের সাথে কথাবার্তা বলে গাড়িতে চেপে ভোর ভোর রওনা হলাম। উত্তরবঙ্গের আবহাওয়া ঠান্ডা তো আছেই, গায়ে ওভারকোট, গলায় মাফলার জড়িয়ে গাড়িতে বসেছি। তবে মাঝে মাঝেই কিরকম একটা অস্বস্তি কাজ করছে। কারণ একটাই, গাড়ির জানালা অনেকক্ষণ বন্ধ রাখলে একটু গরম লাগছে, আবার ঠান্ডা হাওয়ার চোটে একটানা খুলেও রাখতে পারছি না। টুকটাক এসব অসুবিধা আর কাজের দায়িত্ব বাদ দিলে এমন মনোরম পরিবেশ পরিস্থিতি, বাংলো বাড়ি এবং তার সাথে পাহাড়ে ভ্রমণ, সব মিলিয়ে একটা আমুদে ভাব বারবার মনের কোণে ঝিলিক দিচ্ছিল। শুকনার জঙ্গল পেরিয়ে সামনে তখন আকাশের বুক চিরে উঠেছে বড় বড় সবুজ পাহাড়ের দল। দুপাশে খালি যদ্দূর চোখ যায় চায়ের বাগানে ভরপুর। গুনগুনিয়ে একটা গান ধরবার তাল করছি, এমন সময় হঠাৎ ঘ্যাঁচ শব্দে আমার গাড়ি শটান ব্রেক কষে রাস্তায় দাঁড়িয়ে পড়ল। আর একটু হলেই হুমড়ি খেয়ে পড়তাম আর কি। পেছনের সিটে বসেছিলাম, তাই ব্যাপারটা কি হলো বুঝতে না পেরে জানলার বাইরে মাথা গলিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকালাম। দেখি আমার হিন্দুস্থানি ড্রাইভার নটবরলাল জানালা খুলে একটা বছর 14-15 ছেলের সাথে কি কথা বলছে। ছেলেটা সামনে ছুটে চলে গেলে আমি বললাম, ক্যা হুয়া নটবরলাল, গাড়ি রোকা কিউ? নটবর বলল, साहब वो रास्ते के बीच गलती से एक लड़का आ गया था इसलिए। ঠিক है थोड़ा संभाल के चलो, कोई बात नहीं বলে আমি আবার নিজেকে গুছিয়ে নিলাম। কিন্তু নটবরলাল গাড়ি স্টার্ট দিল না। অবাক হয়ে আবার বললাম, আরে ক্যা হুয়া? এবারে নটবরলাল একটু যেন থতমত খেয়ে বলল, साहब वो बच्चे ने कहा कि सामने एक औरत का एक्सीडेंट हुआ है, इसलिए रास्ते पर थोड़ा ब्लॉक है, तो इसकी वजह से। अच्छा चलो ना, सामने जाकर देखता है, यहाँ पर रुक के तो कोई फायदा नहीं रे बाबा। নটবরলাল গাড়ি স্টার্ট দিল। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল দৃশ্যটা। বিচ্ছিরি ব্যাপার, রাস্তার অর্ধেকটা দখল করে একটা বিরাট গাছ ভেঙে পড়েছে। জনাকুড়ি স্থানীয় লোকজন সেটা গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। নটবরকে গাড়ি থামাতে বললাম, গাড়ি থামলো। তারপর আমরা দুজনেই বেরিয়ে এলাম। এগিয়ে গিয়ে ভিড় ঠেলে দেখি সাংঘাতিক কাণ্ড। রাস্তার ওপর ভেঙে পড়েছে একটা বড় গাছ, চারদিকে তার ডালপালা পাতা ছড়িয়ে ছিটিয়ে। একদল মজুর তা সরিয়ে রাস্তাটা পরিষ্কার করছে বটে, তবে সব থেকে ভয়ানক যেটা, গাছটার মোটা গুড়িটার তলায় পড়ে রয়েছে এক মাঝবয়সী মহিলা। পোশাক আশাক দেখে এই স্থানীয় গ্রামের বলেই মনে হয়। বুকের নিচের দিকটা থেকে বিশ্রীভাবে একেবারে থেঁতলিয়ে গেছে। কোমর আর পায়ের হাড়
গুঁড়ো গুঁড়ো হয়ে চিড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে, যেন বেলনি দিয়ে কেউ রাস্তার সাথে একদম মিশিয়ে দিয়েছে। দেখে গাটা কিরকম রিরি করে উঠল। বালি তোলার বেল চায় করে তুলতে হবে যা অবস্থা। এ দৃশ্য বেশিক্ষণ দাঁড়িয়ে দেখা যায় না। সত্যি মানুষের শেষ পরিণতিও যে এমন বেদনাদায়ক হতে পারে কি বলবো। এই মহিলা যাবি তো যা ঠিক এই গাছের তলা দিয়েই তখন যাচ্ছিলেন, আর পড়বি তো পর তখনই হতবাগা গাছটাকে ভেঙে পড়তে হলো। নটবরলাল দেখলাম দু একজন লোকের সাথে কি কথা বলছিল। আমার কাছে এসে চাপা গলায় বলল, साहब कल रात को जो मौसम खराब हुआ था ना, इसलिए उसके ऊपर पेड़ गिर गया था। और वो औरत इधर टी एस्टेट में काम करती थी। घर वापस आने की रास्ते पे शायद ये हो गया। সত্যি বাপু, মানুষ কাজ থেকে দিন শেষে বাড়ি ফেরার সময়ও যদি যমরাজ এভাবে পথ আগলে দাঁড়িয়ে থাকে, তবে আর কার কি করার আছে। বললাম, नसीब में था और क्या कर सकता है। এই চলো তুমি চলো, এই এলাকা इंडियन आर्मी के अंडर है। वो लोग के पास जरूर खबर पहुंचे जाएगा। बहुत लोग है, वो सब सामान लेगा। আমরা আবার গাড়িতে গিয়ে বসলাম। কিছুটা পথ গিয়েই গাড়ি এসে থামলো একটা পাহাড়ি বাংলোর সামনে। বেশ মনোরম জায়গা। একটু আগের গা ঘিনঘিনে ভাবটা এতক্ষণে ফুরফুরে হাওয়ায় অনেকটাই কমে এসেছে। গাড়ি থেকে নেমে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। পেছনে ছোট বড় পাহাড়দের চূড়া উঠে গিয়েছে মেঘেদের আড়ালে। সামনে পাহাড়ের পাদদেশ থেকে কিছুটা নেমে একদিকে বিস্তীর্ণ চা বাগান, আর অন্যদিকে আমার এই বাংলো। চা বাগানের দিকে আঙ্গুল তুলে নটবরলাল বলল, साहब उस साइड पर शिमुलबाड़ी टी एस्टेट है और ये रहा आपका बंगलो। বাংলোয় চাকর বাকর রয়েছে। একজন এসে আমার ব্যাগপত্তর নিয়ে ভেতরে গেল। আপাদ মস্তক কাঠের বাংলো, খুব একটা বড় নয়, ওই মাঝারি গোছের 3টে ঘর, তবে বেশ মুন্সিয়ানা রয়েছে। বেশ কিরকম একটা পাহাড়ি পাহাড়ি গন্ধও রয়েছে সর্বত্র। হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে চাকরকে বললাম আগে 1 কাপ বেশ কড়া করে চা দিতে। বাগানের পাশে বসে গরম চায়ের আমেজ না নিলে যে জীবনটাই বৃথা। ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে সামনের ঢালু বাগানটার দিকে তাকিয়ে রয়েছি। সত্যি কাজের ফিকিরে ঘোরাটাও বেশ ভালোই হবে বলে মনে হচ্ছে। এখানে আর কিছু না হোক, যতদিন আছি সব রকমের চা মোটামুটি একবার হলেও খাওয়ার চেষ্টা করতে হবে। এই এসেছি, আবার কবে আসবো না আসবো কে জানে। কাঠের বারান্দায় একটা বেতের আরাম কেদারায় বেশ আরাম করে গা এলিয়ে দিয়ে সব ভাবছি। হঠাৎ মনে হলো দূরের চা গাছগুলোর মাঝে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। না, ঠিক দাঁড়িয়ে নয়, কেউ যেন ঠায় আমার দিকে দেখছে। অনেকক্ষণ কারোর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলে তার মনে আপনা হতেই এরকম একটা অস্বস্তি হয়। আমারও ঠিক সেটাই হলো। টেবিলে চায়ের কাপটা রেখে সঙ্গে সঙ্গে চোখ কুঁচকে ভালো করে দেখলাম, কিন্তু কাউকেই ঠিক নজরে পড়ল না। তবে কি মনের ভুল?
হবে হয়তো, হতেই পারে। এতটা পথ পেরিয়ে এসছি, তার উপর একটু আগেই চোখের সামনে অমন একটা খারাপ ব্যাপার দেখলাম। চা খেয়েও হয়তো ক্লান্ত ভাবটা ঠিক কাটেনি। চোখের ভুলই হবে হয়তো। সেদিন বিকেলে ট্রেনে একখানা ঘুম দিয়ে উঠে বাইরেটা একটু বেরোবো ভাবছি, এমন সময় বাংলোর চাকরটা, এতক্ষণে তার নাম জেনে গিয়েছি, মনোহর, যে শিমুল বাড়ি টি এস্টেটের ম্যানেজার, নাকি আমার সাথে দেখা করতে এসেছেন। শুনে ভারী অবাক হলাম। টি এস্টেটের ম্যানেজার, তাও আবার এই সময় আমার সাথে। কোথা থেকে খবর পেলেন কে জানে। ভদ্রলোক আমাকে অন্তত আগে থেকে চেনেন না এটুকু আমি নিশ্চিত। যাই হোক, ভালোই হয়েছে। শুনেছি ভদ্রলোক নাকি বাঙালি, আর তাছাড়া এখানে কাজ করতে গেলে ওনার সাহায্য অনিবার্য। কাজেই ওনাকে বসার ঘরে বসতে দিতে বলে আমি হাত মুখ ধুয়ে চাদরটা জড়িয়ে বাইরে এলাম। বসার ঘরে একটা সোফার ওপর বসে এক মাঝ বয়সী ভদ্রলোক, লম্বা চেহারা, মাথার চুল বেশ পরিপাটি করে আঁচড়ানো, মুখে কালো দাড়ির মাঝে মাঝে চাঁদের গায়ের কলঙ্কের মতো কয়েকটা পাকা দাড়িও রয়েছে। চোখে মনে হলো মাইনাস পাওয়ারের চশমা। হাবভাব দেখে যতটা আন্দাজ করতে পারি, আমাদের এই দক্ষিণবঙ্গেরই লোক। অমায়িক মানুষ বলেই বোধ হয়। আমাকে দেখেই হাত জোড় করে উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বললেন, নমস্কার স্যার, আমি সীতাপতি পাল। আজ সকালে শিলিগুড়ি গিয়েছিলাম একটা ব্যাংকের কাজে। সেখানেই ম্যানেজার বাবুর মুখে শুনলাম ব্যাংকের এক বড় বাবু নাকি এসেছেন আমাদের এই শিমুল বাড়ি, থাকছেন টি এস্টেটের পাশেই এই বাংলোয়। তাই ভাবলাম একটু পরিচয় করেই আসি। অযাচিত অতিথি হয়ে এলাম, কিছু মনে করলেন না তো? আমি প্রতি নমস্কার জানিয়ে ভদ্রলোককে ফের বসতে অনুরোধ করে বললাম, অতিথি তিথি মেনে আসে না সীতাপতি বাবু, সুতরাং এক্ষেত্রে ঠিক অযাচিত শব্দটা খাটে না। আপনি যে এসেছেন আমার সৌভাগ্য। নমস্কার, আমার নাম রূপনারায়ণ মিত্তির, আর আপনি আমাকে ওই স্যারটার নয়, মিত্তির বাবু বলেই ডাকুন। একসাথে কটা দিন মিলেমিশে থাকবো, ওই ওসব বলে অযথা লজ্জায় ফেলবেন না। আপনি তো এই শিমুলবাড়ি টি এস্টেটের ম্যানেজার শুনলাম। আজ্ঞে, আজ প্রায় 15 বছর হলো এখানে রয়েছি। বাপ রে বাপ। আচ্ছা দাঁড়ান, কথাবার্তা পরে হবে খন, আগে বলুন কি খাবেন? চা? সীতাপতি এবার হো হো করে হেসে উঠল, বলল, না না মিত্তির বাবু, আমি কিচ্ছু খাবো না। আর চায়ের কথা বলবেন না, এখানে এসে যত না বেশি জল খেয়েছি বোধহয় তার থেকেও বেশি আমি চা খেয়েছি। তা আপনি কি সব সার্ভে টার্ভে করতে এসেছেন শুনলাম? তা করুন করুন, এই অঞ্চলে একটা অন্তত ব্রাঞ্চ থাকা দরকার, না হলে টুকটাক কাজে সেই শিলিগুড়ি ছুটতে হয়। সেসবই তো খতিয়ে দেখতে এসেছি। তবে ব্রাঞ্চ খুলতে গেলে গ্রাহক দরকার। স্থানীয়দের অবস্থা কেমন বলে আপনি মনে করেন? এই খেটে খাওয়া মানুষদের সংখ্যাই বেশি, যেমন ধরুন এই চা বাগানের কর্মী। ও ভালো কথা, এই বাগানের শ্রমিক বলতে মনে পড়ল, আজ সকালেই আসার পথে এই ঠিক আপনাদের শিমুলবাড়ির বাইরের দিকে দেখলাম দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। ঘন ঘন মাথা নাড়লেন সীতাপতি। তা সে মহিলা আমার টি এস্টেটেই কাজ করত। বেচারি বাড়ি ফিরতে গিয়ে যে এভাবে মরবে কে জানতো। আসলে কদিন এদিককার আবহাওয়া, বিশেষ করে এই রাতের দিকে একদম ভালো যাচ্ছে না, আর তাতেই যত বিপত্তি। আরও টুকটাক কিছু কথাবার্তার পর ঘড়ি দেখে উঠে দাঁড়ালেন সীতাপতি শীল। না মিত্তিরবাবু, আজ চলি, এখনই লরিগুলো এসে পড়বে। আপনি তো এখন এখানেই আছেন, আসুন একদিন শিমুলবাড়ি টি এস্টেটে। ম্যানেজারের বাড়িতে আপনার সাদর আমন্ত্রণ রইল, স্পেশাল চা খাওয়াবো। ভদ্রলোক বেরিয়ে গেলেন। আমি এসে বসলাম ভেতরের ঘরে। বাইরে আকাশটা আবার গোলমাল শুরু করছে মনে হয়।
চারিদিকে একেবারে অন্ধকার। অগত্যা ঠান্ডা খুব বাড়লে ফায়ার প্লেসের সামনে আবার এক পেয়ালা গরম চা নিয়ে বসতে হবে। সেদিনের পর থেকে আবহাওয়ার খুব একটা গোলমাল হয়নি। এদিকে আমার কাজটাও একটু বেশ তাড়াতাড়ি গুটিয়ে আসছিল। এই অঞ্চলের বেশিরভাগই চা বাগানের কর্মী, তবে বেশ কয়েকজন ছোট বড় সরকারি কর্মচারীও রয়েছেন, এই যেমন ডাক্তার, স্কুলের মাস্টার, পোস্ট অফিসের লোকজন। এদের সঙ্গে আশেপাশের 4-5টা বাগানের ব্যবসার খাতা খোলাতে পারলে এখানে ব্রাঞ্চ অফিস তৈরি করে লাভ আছে বই কি। ছোট বাজারটার দিকে অফিস ঘরও ভাড়া পাওয়া যেতে পারে। দেখতে দেখতে দিন-15 কাটলো। কাজের চাপ অনেকটা বাগে আনতে পেরে ভাবলাম আজ একবার ম্যানেজার সীতাপতি শীলের বাড়ি গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা যাক। তবে হুট করে তো আর যাওয়া যায় না, একটা খবর দেওয়া দরকার। আমার চাকরটাকে দিয়ে খবর পাঠিয়ে দিলাম। সে এসে বললে উনি এক বাক্যে রাজি। আরে মশাই, আপনি শুধু আসুন এখানে, সন্ধেটা আমার আপনার দুজনের দারুণ কাটবে। আসুন আসুন। যথা ভাবনা তথা কাজ। কাজে একটু বিকেল বিকেল হলে বের হলাম। আমার বাংলোটা টি এস্টেটের বাউন্ডারির পাশেই, কিন্তু এখান থেকে রাস্তা ধরে অনেকটা হেঁটে গেলে তাদের মেইন গেটখানা পড়ে। সেখান থেকে একটা রাস্তা ধরে খানিকটা ঢুকে গেলে চা বাগানের অফিস সংলগ্ন ম্যানেজারের বাংলো। হাঁটতে হাঁটতে পৌঁছলাম টি এস্টেটের সেই বড় লোহার গেটটার সামনে। ভেতরে ঢুকবো কিনা ভাবছি, এমন সময় দেখি ভেতর থেকে হাসি মুখে এগিয়ে আসছেন সীতাপতি। আমার সামনে এসে একগাল হেসে বললেন, আরে ওয়েলকাম মিস্টার মিত্তির, ওয়েলকাম টু আওয়ার শিমুলবাড়ি টি এস্টেট। ম্যানেজারের সাথে ভেতরে ঢুকলাম। দরজা থেকে ম্যানেজারের বাংলো অবধি রাস্তাটা নুড়ি বেছানো। চা বাগানগুলো পড়ে তার পরে। হিসেব করে দেখলাম আমার বাংলোখানা চা বাগানের দক্ষিণ দিক, আর ম্যানেজারের ঘর চা বাগানের পূর্ব দিকে। এই বাংলোটাও দোতলা, আবার কাঠের। একটা ফায়ার প্লেসের সামনে রাখা মেহগনি কাঠের টেবিল, মুখোমুখি দুটো আর্ম চেয়ার আর একটা সোফা। আর্ম চেয়ারগুলো দখল করে আরাম করে বসে দুজন বেশ খানিক গল্প গুজব শুরু হলো। বাগানেরই এক কর্মচারী এসে আমাদের চা আর গরম সিঙাড়া দিয়ে গেল। সে চায়ের আমেজ, আহা! এমন সময় ফটিক করুণ মুখে তাকালো মিত্তির মশাইয়ের দিকে। সে কি অসহায় দৃষ্টি, যেন তার হাতের চায়ের সঙ্গে শিমুলবাড়ি টি এস্টেটের চায়ের কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। মিত্তির মশাই অবশ্য ব্যাপারটা খেয়াল করলেন না। তিনি বলে চললেন, তা সে চায়ের আমেজ এখনো যেন মুখে লেগে আছে, বুঝলে? সীতাপতি হেসে বলেছিল, আরে মিত্তির মশাই, এই চা খেয়েই এমন করছেন, তাহলে ফার্স্ট ক্লাস চা খেলে কি বলতেন? আমি বললাম, কেন, তার আবার বিশেষত্ব কি? সীতাপতি চায়ে চুমুক দিয়ে বলল, একটা ভ্যারাইটি আছে, স্প্রিং মুনলাইট বলে। বসন্তকালে এই চায়ের খুব রমরমা। এই ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস সময়টা প্রতি পূর্ণিমার রাত 12:30 থেকে 4টের মধ্যে এই চায়ের পাতা তুলতে হয়। আপনার নর্মাল চা পাতার তুলনায় এই পাতা আরও নরম, সূক্ষ্ম। চায়ের ফ্লেভার নিয়ে বলার কিছুই নেই। মজার ব্যাপার হলো এই চা পাতা অতি দুর্লভ, কারণ বছরের ওই সময় ছাড়া আর পাওয়া যায় না।
তার উপর যদি স্প্রিং মুনলাইটের ফার্স্ট ফ্লাশ হয়তো ছেড়েই দিন। কেবল সিজনের প্রথম বা দ্বিতীয় দিনে গাছের যে প্রথম পাতা তোলা হয় তাই হয় স্প্রিং মুনলাইট ফার্স্ট ফ্লাশ। সারা রাজ্য জুড়ে প্রোডাকশন মেরে কেটে 15 কেজির মতো হবে। তা এর এত ডিমান্ড যে বলার কথা নয়। এই সময় এলে আপনাকে আমি সেই অমৃত সম চা নির্ঘাত খাওয়াতাম। এমন সময় বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আমি অবাক হলাম। এই তো একটু আগেও দেখলাম আকাশ পরিষ্কার, এখন এই সন্ধ্যাবেলা আবার বৃষ্টি। সীতাপতি বললেন, এমনটাই চলছে এখানে এই কদিন। আপনি কোনো চিন্তা করবেন না মিত্তিরবাবু, এখন বসুন এখানে, আমি আরেক প্রস্ত চা আনতে বলি। বৃষ্টির মধ্যে জমিয়ে চা ও ধূমপান সহযোগে আমাদের আড্ডা চলতে লাগলো। হঠাৎ কথায় কথায় সীতাপতি বললেন, মিত্তিরবাবু, এই স্প্রিং মুনলাইট চায়ের কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ল। আমার এখানে চাকরি জীবনের শুরুর দিককার। তা আপনি ভূতে বিশ্বাস করেন? তার মুখে অকস্মাৎ এরকম একটা কথা শুনে শটান একটু নড়ে চড়ে বসলাম। বললাম, চোখের সামনে দেখলে তো আর অবিশ্বাসের কোনো কারণ থাকে না, তাই না? কেন, আপনি করেন না বুঝি? সীতাপতি মৃদু হেসে বললেন, এখানে আসার আগে করতাম না, কিন্তু এখন করি। ওই কি ঘটনা বলছিলেন, তারপর থেকেই নাকি? তা বলতে পারেন। তা শুনবেন নাকি ঘটনাটা? ঘর বাড়ি ছেড়ে বেচারা এখানে একা থাকে। দুদণ্ড কথা বলার জুৎসই সঙ্গী খুব একটা পায় বলে তো মনে হয় না। কালে ভদ্রে বাড়ি গিয়ে এই কথা বললে হয়তো তেমন দাম পায় না। ওখানে তো আর আসলে এই পরিবেশটা নেই। অতঃপর গল্প বলার এই উৎফুল্লতা। চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে বললাম, বলুন, মন্দ কি? এমন বৃষ্টিমাখা সন্ধ্যায় পাহাড়ের কোলে চা বাগানে খোদ ম্যানেজার বাবুর বাংলোতে বসে গরম চায়ে চুমুক দিতে দিতে এমন পাহাড়ি ভূতের ঘটনা শোনার সৌভাগ্য তো আর যখন তখন হয় না। গলা ঝেড়ে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন সীতাপতি। যে সময়কার কথা বলছি তখন আমি সবে সবে কাজে এসেছি। বুঝতেই পারছেন, নতুন কাজ, নতুন দায়িত্ব, সব শিখে পড়ে নিতে সময় লাগবে। আমার অ্যাসিস্ট্যান্ট সে সময় ছিল পুরন্দর বিস্তা। বয়স ছিল ওই 50-এর কাছাকাছি, অভিজ্ঞ ব্যক্তি। এখনো আছে, তবে বয়সের ভারে অনেকটাই নুইয়ে পড়েছে। পুরন্দর তখন অনেক কাজ আমাকে নিজে শিখিয়ে পড়িয়েও দিয়েছিল। কিভাবে চায়ের শ্রমিকদের সাথে কাজ বুঝে নিতে হয়, কি করে তাদের মন জুগিয়ে চলতে হয় অথচ ব্যবসার ক্ষতি না হয়, এই সব আর কি। তার সময়টা এই স্প্রিং মুনলাইট চা তোলার আগে। বুঝতেই পারছেন এই চায়ের মাহাত্ম্য কতটা। অমন পূর্ণিমার মাঝরাতে চা তোলার ঝক্কিও অনেক। পোক্ত বাঘা বাঘা শ্রমিকরা ছাড়া কেউই এই কাজ করতে পারবে না। তাই সেসব শ্রমিকদের বাছাই করা, হেতা ওথা নানা রকম কন্ট্রাক্টের কাজ করা, সব মিলিয়ে এত এত দায়িত্ব এখানকার জল হাওয়ার সাথে মানিয়ে নেওয়ার আগেই আমার ঘাড়ে এসে পড়ল। তখন নতুন ছিলাম, তাই এত দায়িত্ব মনে হতো। ও হ্যাঁ, তখন কিছুদিন আগেই আর একটা খারাপ ব্যাপার এখানে ঘটেছিল। এই চা বাগানের কর্মরত একটি মেয়েকে বাঘে তুলে নিয়ে গিয়েছিল। লেপার্ড অ্যাটাক। বাবা! আমিও তখন নতুন, আপনার মতো। আমার কাছেও জিনিসটা মারাত্মক ব্যাপার। জিনিসটা আমাদের কাছে বেশ ভীতিপ্রদ আর আশ্চর্য লাগলেও আপনি খবর নিয়ে দেখবেন, ভারতের এই ডুয়ার্স বা পাউলি গাড়োয়াল অঞ্চলে এমন লেপার্ড অ্যাটাক হামেশাই হয়। তবুও পেটের দায়ে মানুষ চা বাগানে কাজ করে। লেপার্ড অ্যাটাক থেকে বাঁচার অনেক নিয়মকানুনও জানতে হয়, নয়তো বিপদ অবশ্যম্ভাবী।
তবে প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত থাকলেও সেদিকে বেশি আমল দিতে পারলাম না। কাজটা আগে। তবে কি জানেন মিত্তির মশাই, মানুষ এসব বাঘটাগের বিরুদ্ধে গিয়ে কাজ করে নিলেও করবে না ওই ভূতের উপদ্রব হলে। আর এখানেও ঠিক তাই হলো। পুরন্দর এসে একদিন জানালো, এই স্যার বলছি যে এই লেবাররা বড্ড গোঁদ হয়ে গেছে স্যার। ওরা বলছে যে এই পূর্ণিমায় কাজ করবে না কেউ। ওদের মনে নাকি ভয় আছে যে লালি আসবে। ওদের নাকি কেউ প্রাণে বাঁচাবে না। তার মানে? পুরন্দর চোখ গোল গোল করে বলল, স্যার ওই যে মাইয়াটা লেপার্ডের পেইতে গেল না, ওকে কিন্তু আইসলে লালিতেই ধরেছে। এই পূর্ণিমায় লালির আইতে আসবে শিকার করতে। লেবাররা কেউ স্যার রাতে চা বাগানে যেতে চাইছে না। কি জানেন মিত্তির মশাই, জাতি, স্থান, কাল, পাত্র নির্বিশেষে ভগবানের পাশাপাশি ভূতেদের মধ্যেও যে এমন অদ্ভুত সব শ্রেণী বিভাগ রয়েছে সে কথা ভেবে আমি তখন মনে মনে একটু হেসেছিলাম। এরা খেটে খাওয়া মানুষ, এদের মনে এসব অন্ধবিশ্বাস, কুসংস্কার থাকাটা খুবই স্বাভাবিক। তাই বলে তো আর কাজ বন্ধ করা যায় না। সেদিনই শ্রমিকদের সবাইকে ডেকে সবটা বললাম। প্রথমটা তারা কিছুতেই রাজি হলো না। শেষটায় বাধ্য হয়ে বকশিসের লোভ দেখালাম। দোনমনা করার পর তারা নিম রাজি হলো। পেটের দায় বড় মারাত্মক জিনিস মিত্তির বাবু। মানুষের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। পরদিন পূর্ণিমা। রাতে চাঁদের জ্যোৎস্না যেন মোমের মতো গলে পড়েছে বাগান ভর্তি চা গাছের কচি পাতার ওপর। এমন মনোমুগ্ধকর পরিবেশে কে এমন উদ্ভট লালিটালির কথা বলে কে জানে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে চা বাগানের দিকে তাকিয়েই এমনটা ভাবছি। নিচে পুজো চলছে। এই চা তুলতে যাবার আগে ওরা ওই গোডাউনের কাছে একটা ছোট্ট পুজো করে নেয়। এটা এখানকার বহুকালের রীতি। পুরন্দরের গলা পেয়ে নিচে গিয়ে দেখি সে চা তুলতে যাওয়ার আগে সব পুরুষ মহিলা শ্রমিকদের ডেকে জড়ো করে বলছে, এই তুমি না সব দইলে দইলে থাকবে। এই একা একা কেউ কোথাও যাবে নাই, বুঝেছ? আর অন্ধকারে কাউকে যদি দেখো একদম ছুটে পালাবে না বলে দিলুম। একদম পাথরের মূর্তিটির মতো দাঁড়িয়ে থাকবে, নয়তো কেউ জানে বাঁচাতে পারবে না। আমি কথাগুলো শুনে অবাক হয়েছিলাম প্রথমটা। এ আবার কিরকম সাবধান বাণী। যাই হোক, সেসব ভেবে লাভ নেই। আমার কাজ হলেই হলো। আমি শ্রমিকদের দলে দলে রাত 12টা নাগাদ কাজে পাঠিয়ে দিলাম। সারা রাত কাজ চলবে। অফিস ঘর, গোডাউন আর আমার বাংলোর সামনে আলোগুলো জ্বালিয়ে রাখা হয়েছে। তবে বাকি বাগানটা পুরোটাই অন্ধকার। পুরন্দর কিছু লেবার নিয়ে নিচে কালেকশনের প্রস্তুতি করছে, আর আমি দোতলার বারান্দায় বসে চা খাচ্ছি আর টুকটাক হিসেব দেখছি। রাত তখন 2টো কি 3টে হবে। আচমকা একটা হই হই আর চিৎকার শুনে আমি আশ্চর্য হয়ে উঠে দাঁড়ালাম। এত রাতে আবার কি? নিচে দেখলাম পুরন্দর গোডাউন থেকে বেরিয়ে এসে কান খাড়া করে কি যেন শুনছে। তারপরেই ওপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, স্যার এই বলছি যে এই লেবারদের মনে হয় কোনো বিপদ হয়েছে। এই আসুন তো একবার। আমি নিচে নেমে এলাম। বারান্দার আলোয় বেরিয়ে এসে দেখলাম পুরন্দরের অনুমান ভুল না। শ্রমিকরা হৈ হৈ করতে করতে চা বাগানের দিক থেকে ছুটে আসছে। কাউকে যেন একটা ধরাধরি করে নিয়ে আসছে বলে মনে হলো। কাছে আসতেই দেখি বিনতি বলে এক মহিলা কর্মী বেচারি অজ্ঞান হয়ে গেছে। তাকে আমার বাংলোর নিচের বারান্দায় তুলে এনে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হলো। ব্যাপার যে খুব গুরুতর সেটা এদের মুখ দেখলেই বোঝা যায়। কিছু সময় অধীর অপেক্ষায় কাটানোর পর বিনতির জ্ঞান আসতেই উঠে বসে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ টুকরে কেঁদে উঠে বলল,
স্যার, স্যার, ও বুলবুল, ও আর নেই স্যার, ওকে ওকে মেরে ফেলিছে। বুলবুল আমাদের শ্রমিক দলেরই একজন মহিলা। আমি বললাম, আরে কি বলছো কি, কে মেরেছে বুলবুলকে? বেচারি মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলল, লালি। আচমকা নামটা শুনে শ্রমিকদের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। তাদের শান্ত থাকতে অনুরোধ করে আমি বিনতিকে বললাম, কি হয়েছে আমাকে খুলে বলো তো। মেয়েটি চোখ মুছে বলল, স্যার, আমি আর বুলবুল চা তুলতে তুলতে একটু বাগানের পূবের দিকে চলে গেছিলাম। ওদিক থেকে আগে পাতা না তুললে চাঁদের আলো পাশের জঙ্গলের গাছের ছায়ায় ঢেকে যেত। আমরা যতটা সম্ভব সাবধানে কাজ করছিলাম স্যার। এমন সময় বুলবুলের একটা চাপা গোঙানির শব্দে আমরা ঘুরি তাকালাম। দেখি বনের ধারে ঝোপের মধ্যে থেকে কি যেন একটা বেরিয়ে আসছে। ধীরে ধীরে সে বাগানের মধ্যে এসে দাঁড়ালো। এত রাত্রিরে কে এসে দাঁড়াবে, তার উপর মেয়ে মানুষ বটে। চাঁদের আলোয় তার শরীরখানা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। স্যার, কি ভয়ানক জিনিস! ও মা গো, উফ, বাবা গো, মুখের অর্ধেকটা কোবলানো, সোয়াল গালির হাড় সব বেরিয়ে গেছে, আর আর বাকি অর্ধেকটা মুখে সরি রয়েছে একটা বিচ্ছিরি বাঁকা হাসি। আগুনের আগুনের গোলার মতো দুটো চোখ আমাদের দিকে তাকিয়ে। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। এই সেই লালি, সে এসে ওই চা গাছগুলোর সামনে দাঁড়ালো আর অমন বিচ্ছিরি ভাবে হেসে আমাদের দিকে ওই লিকলিকে খোবলানো একটা হাত বাড়িয়ে অদ্ভুত ভাবে নাড়তে লাগলো। বুঝলাম সে আমাদের হাত ছানি দিয়ে ডাকছে। ছোট সাপ আমাদের এখানেই চুপচাপ দাঁড়ানোর কথা বলেছিলেন। আমি যতটা সম্ভব চুপচাপে দাঁড়িয়ে মনে সাহস আনার চেষ্টা করলাম স্যার, কিন্তু বুলবুল বুলবুল হঠাৎ একটা বিকট আর্তনাদ করি পিছন দিকে ছুটে ফালালো। আমি খামসে তার হাত ধরতে গেছিলাম স্যার, পারলাম না স্যার। আমি তার নাম ধরেও ডাকতে গেছিলাম, পারলাম না স্যার। আর আর ঠিক তারপরে দেখলাম, যা দেখলাম তা আমি কখনো বলবো না স্যার। ওই 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 লালি যে এতক্ষণ আমাদের সামনে দাঁড়িয়েছিল, সে দেখি আমাদের পিছনে ওই পাহাড়ের ঢালটার কাছে দাঁড়িয়ে রয়েছে। আর বুলবুল বুলবুল সেদিকে অন্ধের মতো ছুটে যাচ্ছে আর পাগলের মতো কি সব আর্তনাদ করছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না স্যার। ভয়ে ভয়ে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে এসেছিল। আমার চোখের সামনে বুলবুল ছুটতে ছুটতে ওই পাহাড়ের ঢালের সামনে গিয়ে পড়তেই লালি লালি আস্তে আস্তে ওরে এক ধাক্কায় নিচে ফেলে দিল স্যার, নিচে ফেলে দিল। তারপর তারপর একটা আর্তনাদ কেবল শুনতে পেলাম। আর আর তো আমার কিছুই মনে নেই স্যার, আর আমার কিছুই মনে নেই। বিনতির কথা শুনে আমি তো পড়লাম মহা ফ্যাসাদে। একজন শ্রমিকের এভাবে প্রাণ চলে গেল। কি হয়েছে তা খতিয়ে দেখতে কয়েকজন লোক নিয়ে আমি চললাম সেই বাগানের ধারের দিকে পাহাড়ের ঢালে। ঢালের সামনে এসে দাঁড়ালাম। নিচে বেশি না, বড় জোর ওই 20-25 হাত গভীর, তবে বড় বড় পাথরে ভরা। অসাবধানতা বশত নিচে পড়লে হাড় পাঁজরা মাথা সব ভেঙে ফেটে একাকার হয়ে যাবে। টর্চের আলোয় গোটা জায়গাটা আলোকিত হয়ে উঠল। এদিক ওদিক একটু নেমে খোঁজাখুঁজি করতেই সবার চোখে পড়ল একটা পাথরের গায়ে উপুত হয়ে একেবারে চায়ের ঝুড়ি সমেত পড়ে আছে এক মহিলা।
তাকে ধরাধরি করে তোলা হলো। এই যে বুলবুল তাতে সন্দেহ নেই, কিন্তু সেটা বোঝা যাচ্ছে গায়ের কাপড় দেখে। আসলে বড় পাথরে লেগে মাথাটা একেবারে থেঁতলে গিয়েছিল। সেবার বড় বাড়াবাড়ি হয়েছিল, বুঝলেন তো মিত্তিরবাবু। কলকাতা থেকে ম্যাকলাস্কি সাহেব এসে শেষে সবটা সামাল দিয়ে গিয়েছিলেন। ভাগ্যিস ভালো লোক ছিলেন, তাই আমার চাকরিটা যায়নি। এখানে এরপর থাকতে থাকতে ওই লালির অনেক ঘটনাই শুনেছি, তবে ও জিনিস আর অবিশ্বাস করার মতো সামর্থ্য আমার হয়নি। চোখের সামনে এমন বীভৎস মৃত্যু দেখার পরে তো একদমই নয়। সীতাপতি শীলের গল্প শেষ হলো। লালির কথা সত্যি বলতে এর আগে আমি কখনো শুনিনি, সেই বাড়ি প্রথম। তবে যেখানে একটা জলজ্যান্ত মানুষের মৃত্যু জড়িয়ে রয়েছে, সেখানে আর যাই হোক অবিশ্বাসের প্রশ্ন কখনোই আসে না। বাইরে বৃষ্টির টপ টপ শব্দ ছাড়া সবকিছুই এখন চুপচাপ। ফায়ার প্লেসের আগুনটাও নিভু নিভু। সীতাপতির গল্পটা যেন ঘরের মধ্যে এক অপার্থিব নিস্তব্ধতা তৈরি করেছে। ধূমপান শেষ করে ছাইদানির মধ্যে গুজে দিয়ে সীতাপতি উঠে গেলেন। ফায়ার প্লেসের আগুনটা একটু উস্কে দিয়ে বললেন, না, গাটা একটু গরম হয়েছে। কি বলেন মিত্রবাবু? আমি হেসে বললাম, চা বাগানের ভেতর ওরকম জিনিস দাঁড়িয়ে থাকতে দেখলে গা আবার ভয়ে ঠান্ডা হয়ে আসবে খন, চিন্তা নেই। ঘড়িতে দেখলাম কথা বলতে বলতে রাত 9টা বেজে গিয়েছে। এবার বাড়ি ঢুকতে হবে। উঠে দাঁড়িয়ে বললাম, না না সীতাপতি বাবু, আবার একদিন গল্প হবে খন, আজ চলি। রাত হলো, অচেনা জায়গা, তার উপর চাকরটা চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। এমনিতেও এই পাহাড়ি রাস্তায় বেশি রাত করা ঠিক নয়। চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমাকে এগিয়ে দিতে মানা করলাম বটে, তবে সীতাপতি শীল শুনলেন না। বাংলো বাড়ি ছেড়ে হাঁটতে হাঁটতে দুজনে চা বাগানের মধ্যে দিয়ে আসছি। বৃষ্টি থেমে গিয়েছে, তবে আকাশ এখনো মেঘলা। বেশ গা শিরশিরে আবহাওয়া। একে পাহাড়ি ঠান্ডা, তাই আবার বৃষ্টি। সীতাপতি বললেন, বুঝলেন মিত্তিরবাবু, এই আকাশ এখন মেঘলা, তাই না হলে চাঁদের আলো এত সুন্দর এই চা গাছের পাতার উপর খেলতো যে। হ্যাঁ, আমরা তখন মেইন গেটের একদম কাছাকাছি। সীতাপতির কথা শেষ হলো না, তার আগেই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। তার দৃষ্টি সামনের দিকে নয়, পাশের চা বাগানের ভেতর নিবদ্ধ। তার চোখ বিস্ফারিত, মুখ হাঁ হয়ে গিয়েছে। সেই ভয়ার্ত বিস্মিত দৃষ্টি অনুসরণ করে আমি তাকালাম পাশের চা বাগানের দিকে। হ্যাঁ, দৃশ্যটা আমারও চোখে ধরা দিয়েছে। ঘন ঘন বিদ্যুতের আলোয় বেশ বোঝা যাচ্ছে যে চা বাগানের মাঝে আমাদের থেকে বেশ কিছুটা দূরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। মাথায় ঘোমটা দেওয়া একটা মেয়ে মানুষ বলেই তো মনে হয়, কিন্তু এ কি? আকাশে মেঘের মধ্যে বিদ্যুৎ খেলছে, আর তার আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম যে মহিলা দাঁড়িয়ে রয়েছে। তার শরীরের নিচে কোমর থেকে বাকি অংশ যেন পিষে চ্যাপ্টা করে দিয়েছে কেউ। সে এক বীভৎস প্রতিকৃতি। আগুনের মতো জ্বলজ্বলে চোখের দৃষ্টি আমাদের দিকেই নিবদ্ধ।
আর সব থেকে ভয়ঙ্কর তার মুখের হাসি। এমন পৈশাচিক হাসি আর বিকৃত বিভৎস শরীর আর যাই হোক কোনো মানুষের হতে পারে না। কিন্তু আমার তখন মাথার মধ্যে অন্য চিন্তা খেলে গেল। এ দৃশ্য আমি আগে যেন কোথাও দেখেছি, কিন্তু কোথায়? হ্যাঁ, ঠিক এখানে আসার দিন ওই রাস্তার মাঝখানে গাছটা পড়ে যেই মেয়েটা প্রায় চিড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছিল, হ্যাঁ, আমি নিজেই তো দেখেছি। কোন ইয়ের নিচ থেকে সুতোয় বাঁধা ঢেলার মতো লটকে থাকা হাতে সে আমাদের উদ্দেশ্যে বাড়িয়ে অদ্ভুতভাবে নাড়তে লাগলো, যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। ভয়ে বিস্ময়ে পাথরের মূর্তির মতো আমি হাঁ করে দাঁড়িয়ে কেবল দেখে যেতে লাগলাম সেই মূর্তিমান বিভীষিকাকে। আচমকা একটা বিকট চিৎকারে আমার সর্বাঙ্গ কিরকম যেন কাঁপুনি দিয়ে উঠল। চকিতে ঘুরে তাকিয়ে দেখি ম্যানেজার সীতাপতি বাবু পাগলের মতো হ্যাঁচড় প্যাচড় করে ছুটে চললেন গেট পেরিয়ে বড় রাস্তার দিকে। আমি চেঁচিয়ে কিছু বলতে যাওয়ার আগেই একটা উজ্জ্বল যান্ত্রিক আলোয় আমার চোখ পুরোপুরি ধাঁধিয়ে গেল। একটা তীব্র হর্নের শব্দ, জলে ভেজা রাস্তায় ব্রেক কষার আওয়াজ, আর তার এক মুহূর্ত পরেই একটা বিকট মর্মভেদী আর্তনাদ। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আমি ভয়ে কাঁপতে কাঁপতে মাথা ঘুরে পড়লাম। কেবল জ্ঞান হারানোর আগে এটুকু বুঝেছিলাম, শেষ আর্তনাদটা ছিল শিমুলবাড়ি টি এস্টেটের ম্যানেজার সীতাপতি শীলের। জ্ঞান যখন এলো, দেখি একটা ঘরের সোফায় একা আমি শুয়ে। এটা তো সীতাপতি বাবুর বাংলো। বাইরে দিনের আলো ফুটেছে। সারা সকালটা থানা পুলিশ হসপিটাল করেই কাটল। দিনের শেষে একটা প্লাস্টিকে মুড়ে আনা হলো সীতাপতি শীলের দেহাবশেষ। এই চা বাগানের সাথে জড়িত বাচ্চা থেকে বুড়ো সবাই মর্মাহত। আসলে ভদ্রলোকের তিন কুলে তেমন কেউ ছিলেন না, বিয়ে থাও করেননি। গত 15-16 বছর ধরে এই চা বাগানই হয়ে উঠেছিল তার জগৎ সংসার। আর এই চা বাগানের ধারেই এক চিলতে খোলা জমিতে আগুন জ্বালিয়ে তার জীবন খাতার শেষ পাতার শেষ আঁচড়টা টেনে দেওয়া হলো। কোথাকার ছেলে কোথায় এসে ছাই হয়ে পুড়ে গেল একেবারে। হয়তো এই ঘটনা দেখার পরেই নিজের মনে চাকরি জীবন শেষ হলে নিজের গ্রামে, নিজের বাড়িতে, নিজের জন্মস্থানে ফিরে আসার ইচ্ছেটা আরো বেড়ে গিয়েছিল আমার। চাইলে আমাদের বংশের আর 5 জনের মতো কলকাতায় জাঁকিয়ে বসতে পারতাম, কিন্তু পারিনি। এইসবের মধ্যেই আমার বাংলোর চাকর মনোহরও বেশ ব্যস্ত হয়ে পড়েছিল। আসলে দিনরাত চা বাগানের কর্মীদের সাথেই তো তার ওঠা বসা। দিনটা যেন 5 মিনিটের সাদা কালো বায়োস্কোপের মতো কেটে গেল আমার চোখের সামনে দিয়ে। আমি যেন দেখেও কিছু দেখতে পারছি না, বুঝেও কিছু বুঝতে পারছি না।
সকলেরই খাওয়া দাওয়া কিছুই হলো না সারাদিন। বিকেলে মনোহর যখন আমায় নিয়ে বেরোচ্ছে এখান থেকে, তখন চোখে পড়ল বাগানের গোডাউনের পাশে একটা ছোট্ট ঘরের দিকে। তার সামনে খোলা দরজাটার কপাটে ঠেস দিয়ে বসে রয়েছেন একজন বৃদ্ধ। বয়সের ভারে প্রায় কুঁকড়ে গিয়েছেন তিনি। বলি রেখায় কাটাকুটি করা মুখের ভাঁজে ভাঁজে যেন অনেকগুলো বছরের অভিজ্ঞতা লুকিয়ে রয়েছে। এই কি তাহলে সেই পুরন্দর বিস্তা? বয়সের ভারে এখন নুইয়ে পড়েছেন। আমি মনোহরকে ছেড়ে তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি পুরন্দর বিস্তা, বাগানের পুরনো অ্যাসিস্ট্যান্ট? বৃদ্ধ কাঁধের গামছায় চোখের জল মুছে আমার দিকে মাথা তুলে কেবল দুবার ঘাড় নাড়ালেন। আমি জিজ্ঞাসা করলাম, লালিকে? ও, এই আপনি তো কাল রাতে পাইলাইনি তাই না? ও মেয়ে বড় খারাপ জিনিস। অমাবস্যায় কোনো মাইয়া মইলে তার আত্মাকে লালিতে ধরে। ওর মুক্তি হয় না বাবু। ও পরপর 3 বার অমাবস্যার পূর্ণিমায় রাতে আবার ফিরে আসে শিকার খোঁজে, মানুষ শিকার। আর না পেইলে আবার ফিরে যায়, কিন্তু আবার ঘুরে ফিরে আসে। এমন চলে পরের পূর্ণিমা অমাবস্যা আর আবার পরের পূর্ণিমা পর্যন্ত। রাতের অন্ধকারে কাউকে দেখলেই তাকে হাতছানি দিয়ে ডাকে শিকার করবে বলে। ওর থেকে ভয় পেয়ে ছুটে পাইলাতে গেলে হবে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলেই মুক্তি। অনেকক্ষণ ডাকার পরও ও নিজে নিজেই চলে যাবে। বহুকাল আগে সে একটা মেয়ে মারা গিয়েছিল। স্যার জানতেন লালির কথা, কিন্তু স্যার সেই ভুলটাই করেছিল পুলিশ বাবু। ভয়ের মুখে পড়ে সেই ভুলটাই করেছিল। যে ওই লালির হাসি দেখে ভয় পাইলাতে যায়, সে আর বাঁচে না বাবু, আর বাঁচে না। লালি তাকে শিকার কইরা। বাইরে তখন আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। আবার কি তাহলে কখনো ফিরে আসবে লালি? অনেকক্ষণ একটানা কথা বলে মিত্তির মশাই থামলেন। গল্প বলতে বলতে কথক নিজের অজান্তেই তার একাগ্র শ্রোতাদের মনের পর্দায় ছবি আঁকতে থাকেন। শ্রোতাদের মনের ভেতরে যেন জীবন্ত হয়ে ওঠে সেই ঘটনাগুলো, সেই চরিত্রগুলো। তবে সেই ছবি কত সুন্দর করে ফুটে উঠবে, এটা সম্পূর্ণ নির্ভর করে কথকের দক্ষতার উপর। শ্রোতাদের মনে তেমন দাগ কাটলে সে ছবিগুলোও বহু দিন থেকে যায়। আজ মিত্তির মশাইয়ের এই কথাগুলো শুনে আমারও চোখের সামনে কয়েকটা ছবি অজান্তেই ভেসে উঠল। ট্রেনে করে চিতলডাঙ্গা ফেরার পথে সেই মেয়েটা, সেই মহিলা, সেই কান চেরা হাসি। মনে পড়ে গেল কয়েকদিন আগে কনকনাথ কর্মকারের বলা তার সেই বৃষ্টি রাতে ট্রেনের গল্পখানা। সব যেন একের পর এক মিলে যাচ্ছে। কর্মকার মশাই কোনো কথা বলছেন না, তার মুখ একেবারে থমথমে। তবে এই দুটো ঘটনা কি একই সুতোয় গাঁথা? ঠাকুরমশাই অদ্ভুতভাবে যেন আমার ভাবনার প্রত্যুত্তরে বললেন, হতেই পারে, হতেই পারে।
এদের তো আর তেমন কোনো সীমা পরিসীমা নেই। এই মিত্তির মশাই, ওই মুনলাইট না সানলাইট চা যতই খান, আমাদের ফটিকের চায়ের আমেজটা কিন্তু আপনি কোথাও পাবেন না। তা তো বটেই। এই বৃষ্টিমাখা সন্ধ্যা বলো আর দিনান্তরের বিকেল, তোমাদের সাথে গাবতলায় বসে ফটিকের হাতের গরম চার আমেজ, আর তার সাথে এমন জমজমাট গপ্প, এর বিকল্প বিরল। এই আজ কিন্তু আপনি একেবারে জমিয়ে দিয়েছেন। মাইরি বলছি, এরকম মাঝে মাঝে আপনাকে দেখছি টেনে আনতে হচ্ছে এখানে। হ্যাঁ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কারুরই উঠে যাওয়ার কোনো উপায় নেই। ফটিক আরেক কিটলি চা বানাতে উঠে গেল। দোকানের বাইরে পুরো অন্ধকার, কারেন্ট চলে গিয়েছে। দোকানের ভেতর খালি টিমটিম করে ব্যাটারির হলদে আলোটা জ্বলছে। বাইরে তাকালে গাটা কেমন যেন ছমছম করে উঠছে। ওখানে কি দাঁড়িয়ে রয়েছে কেউ? শেষ হলো আজকের তাল দিঘি এপিসোড নাম্বার 36, আঁধার রাতের পিশাচি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, অভিজিৎ ভকত, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্রাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সায়ন পাল, জয় রাজ, সমৃদ্ধা দাস, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, AR এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, হরিদাস কীর্তনিয়া, বাপ্পা মাঝি, ফায়ার আইস গেমিং, ওয়ান্ডারার কমিউনিটি, অয়ন সাহা, রোহিত প্রধান, আর্ণ, জয়ন্ত ঘোষ, ইন্ড এক্স বুদ্ধদেব, অঙ্কন, KUS গেমিং ওয়াইটি, রশনি.14, ASR, লেটস বিগন, শুভঙ্কর বার, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তব পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, বিদ্যুৎ গোস্বামী, স্পেস EXE, PS, অগ্নিভ বক্সি, প্রদীপ রয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বার হওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আমরা মাসে একটা করে ছোট্ট কন্টেন্ট আনবো। তাহলে দেরি না করে তাড়াতাড়ি মেম্বার হয়ে যান আর শুনতে থাকুন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।